আজকে আমরা অষ্টম শ্রেণীর প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়ন 2026 সালের ইতিহাস বিষয়ের সিলেবাস নাম্বার বিভাজন এবং সম্পূর্ণ উত্তর সহ নমুনা প্রশ্নপত্র সেট 1 সম্পর্কে আলোচনা করব। তো চলো এই ভিডিওতে আমরা ক্লাস 8-এর ফার্স্ট ইউনিট টেস্ট 2026 হিস্ট্রি সাবজেক্টের এই কোশ্চেন পেপার এবং তার উত্তরগুলো দেখে নিই। তো প্রথম ইউনিট টেস্টে তোমাদের 30 নম্বরের পরীক্ষা নেওয়া হয় এবং সময় থাকে 1 ঘন্টা। ওকে, দেখো কোন কোন অধ্যায় তোমাদের রয়েছে প্রথম ইউনিট টেস্টের পরীক্ষার মধ্যে। 2 নম্বর যে অধ্যায় আঞ্চলিক শক্তির উত্থান এবং 3 নম্বর অধ্যায় হচ্ছে ঔপনিবেশিক কর্তৃত্ব প্রতিষ্ঠা। এই দুটি অধ্যায় তোমাদের পড়তে হবে, ঠিক আছে, ফার্স্ট ইউনিট টেস্টের জন্য। এবার এই যে প্রশ্ন উত্তরগুলো আমরা আলোচনা করছি এর পিডিএফ ফাইল আমাদের সহজ লেসন অ্যাপের মধ্যে দেওয়া আছে। অ্যাপের লিঙ্ক ডেসক্রিপশন বক্সে রয়েছে, চাইলে তোমরা সেখান থেকে অ্যাপটিকে ডাউনলোড করে নিয়ে প্রশ্নদের পিডিএফ ফাইলগুলো করে পিডিএফগুলো কিন্তু পেইড কোর্সের মধ্যে দেওয়া থাকবে। দেখো এই কোশ্চেন পেপারের 1 নম্বর থেকে বলা হচ্ছে সঠিক উত্তরটি বেছে নিয়ে বাক্যটি সম্পূর্ণ করো। এখানে 6টির উত্তর লিখতে বলা হচ্ছে। 1 × 6 = 6। 1 নম্বর থেকে অন্ধকূপ হত্যার প্রচারক ছিলেন রজার ড্রেক, অক্ষয় কুমার মৈত্রেয়, হলওয়েল না রবার্ট ক্লাইভ? তো অন্ধকূপ হত্যার প্রচারক ছিলেন, এটা উত্তর হবে হলওয়েল। এরপর হচ্ছে এশিয়াটিক সোসাইটি প্রতিষ্ঠা করেন জোনাথন ডানকন, উইলিয়াম জোন্স, ওয়ারেন হেস্টিংস না উইলিয়াম কেরি? তো এশিয়াটিক সোসাইটি এটা প্রতিষ্ঠা করেন উইলিয়াম জোন্স। তারপর পলাশির যুদ্ধ সংঘটিত হয়েছিল 1756, 1757, 1759 খ্রিস্টাব্দে। পলাশির যুদ্ধ 1757 খ্রিস্টাব্দে হয়েছিল। অধীনতামূলক মিত্রতার নীতি প্রয়োগ করেন লর্ড ওয়েলেসলি, লর্ড কর্নওয়ালিস, লর্ড ডালহৌসি? তো অধীনতামূলক মিত্রতার নীতিটা প্রয়োগ করেন লর্ড ওয়েলেসলি। এরপর হচ্ছে 5 নম্বর 1764 খ্রিস্টাব্দে বাংলার নথিপথগুলি জরিপ করেন ফ্র্যাঙ্কল্যান্ড হগ ক্যামেরন, জেমস রেনেল? সঠিক উত্তর লিখবে জেমস রেনেল। এরপর দেখো সলবাইয়ের চুক্তি, এটা হয় 1775 খ্রিস্টাব্দে, 1780 খ্রিস্টাব্দে, 1782 খ্রিস্টাব্দে, 1785 খ্রিস্টাব্দে? উত্তর হবে 1782 খ্রিস্টাব্দে। ঠগী দস্যুদের দমন করেন স্লিম্যান, ওয়ারেন হেস্টিংস, ডালহৌসি, উইলিয়াম জোন্স? উত্তর হবে স্লিম্যান। এরপর হচ্ছে স্বেচ্ছায় অধীনতামূলক মিত্রনীতি মেনে নিয়েছিলেন সাদাত খান। এরপর হচ্ছে হায়দ্রাবাদের নিজাম হায়দার আলী টিপু সুলতান? তো স্বেচ্ছায় অধীনতামূলক মিত্রতা নীতি মেনে নিয়েছিলেন হায়দ্রাবাদের নিজাম। এরপর হচ্ছে যে কোনো 4টির উত্তর এখান থেকে লিখতে হবে, 4টি প্রশ্ন উত্তর লিখতে হবে। 1 × 4 = 4। প্রথম প্রশ্ন দেখো, বাংলার ভয়াবহ দুর্ভিক্ষ দেখা দিয়েছিল ড্যাশ খ্রিস্টাব্দে? এখানে উত্তর হচ্ছে 1770 খ্রিস্টাব্দে বাংলায় ভয়াবহ দুর্ভিক্ষ দেখা দিয়েছিলেন। সত্যবিলোপ নীতি প্রবর্তন করেন ড্যাশ? উত্তর হবে লর্ড ডালহৌসি। শূন্যস্থান পূরণ করতে হবে, কলকাতা মাদ্রাজা প্রতিষ্ঠা করেন ড্যাশ? তো কলকাতা মাদ্রাজা প্রতিষ্ঠা করেন ওয়ারেন হেস্টিংস। এরপর বাংলায় দ্বৈত শাসন ব্যবস্থা কে প্রবর্তন করেন? উত্তর লিখবে রবার্ট ক্লাইভ। পরের প্রশ্ন, কোন পন্থা অবলম্বন করে অযোধ্যাকে কোম্পানি সাম্রাজ্যভুক্ত করেন ডালহৌসি? উত্তর হচ্ছে অপশাসনের অভিযোগ এনে। এরপর শ্রীরামপুর মিশনারিদের মধ্যে উল্লেখযোগ্য ছিলেন কে? উত্তর হবে উইলিয়াম কেরি। পরের প্রশ্ন দেখবো আমরা 3 নম্বর থেকে, যে কোনো 2টি প্রশ্নের উত্তর এখান থেকে লিখতে হবে। 2-3টে বাক্যের মধ্যে প্রশ্নের উত্তরগুলোকে লিখতে হবে এবং প্রশ্নের মান 2 নম্বর করে 2 × 4 নম্বর দেওয়া আছে। প্রথম প্রশ্ন দেখো 3-1 নম্বর দেখে, কর্নওয়ালিস কোড কি? 1793 খ্রিস্টাব্দে লর্ড কর্নওয়ালিস কোম্পানির কর্মচারীদের মধ্যে দক্ষতা ও নৈতিকতা, দায়িত্ববোধ, নিয়মানুবর্তিতা বৃদ্ধি করার জন্য যে সকল নিয়ম বিধিবদ্ধ করেছিলেন তাকে বলা হয় কর্নওয়ালিস কোড। প্রশাসনিক ক্ষমতা বৃদ্ধি করা ছিল এর প্রধান লক্ষ্য। পরবর্তীকালে কর্নওয়ালিসের কোড পরোক্ষভাবে ভারতের সিভিল সার্ভিসের ভিত্তি রচনা করেছিল। এরপর কত খ্রিস্টাব্দে কোথায় ইম্পেরিয়াল কোর্ট তৈরি হয়? তো রেগুলেটিং আইন অনুযায়ী 1774 খ্রিস্টাব্দে কলকাতায় ইম্পেরিয়াল কোর্ট স্থাপিত হয়। ইজারাদারি ব্যবস্থা বলতে কী বোঝো? 5 বছরের জন্য নিলাম ডেকে জমিদারি কোনো ব্যক্তির হাতে দেওয়া হয় তাকে বলে ইজারাদারি ব্যবস্থা। ওয়ারেন হেস্টিংস 1772 খ্রিস্টাব্দে ইজারাদারি ব্যবস্থা চালু করেন। নেক্সট 3-4 নম্বর থেকে, বক্সারের যুদ্ধ কাদের মধ্যে হয়েছিল? তো 1764 খ্রিস্টাব্দে অক্টোবর মাসে বাংলার নবাব মীর কাসিম, অযোধ্যার নবাব সুজাউদ্দৌলা ও মোগল সম্রাট দ্বিতীয় বাহাদুর শাহ আলমের যৌথ বাহিনীর সঙ্গে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির বক্সার যুদ্ধ হয়। পরের প্রশ্ন দেখো 4 নম্বর থেকে যে কোনো 2টি প্রশ্নের উত্তর লিখতে হবে এখান থেকে। 4-5টি বাক্যের মধ্যে প্রশ্নের মান 3 নম্বর করে, 3 × 6 নম্বর দেওয়া আছে 2টি প্রশ্নের জন্য। প্রথম হচ্ছে 4-1 নম্বর থেকে, উডের প্রতিবেদন সম্পর্কে কী জানো বা উডের ডিসপ্যাচ সম্পর্কে কী জানো সেটাও কিন্তু দিতে পারে। দেখো 1854 খ্রিস্টাব্দের জুলাই মাসে বোর্ড অফ কন্ট্রোলের সভাপতি চার্লস উড শিক্ষা সংক্রান্ত একটি প্রতিবেদন পেশ করেন যা উডস ডিসপ্যাচ নামে পরিচিত বা উডের প্রতিবেদন নামে পরিচিত। ওকে, এই ডিসপ্যাচের মাধ্যমে ঔপনিবেশিক সরকারকে প্রাথমিক থেকেই বিদ্যালয় স্তর পর্যন্ত সুগঠিত শিক্ষা কাঠামো গড়ে তোলার পরামর্শ দেওয়া হয়। এই প্রতিবেদনের সুপারিশে কলকাতা, বোম্বাই ও মাদ্রাজে 3টি বিশ্ববিদ্যালয় গড়ে ওঠে। এরপর হচ্ছে 4-2 নম্বর থেকে টিকা লিখতে হবে, অধীনতামূলক মিত্রতা নীতি। তো ব্রিটিশ কোম্পানির গভর্নর জেনারেল লর্ড ওয়েলেসলি কোম্পানির সাম্রাজ্য বিস্তারের উদ্দেশ্যে ভারতের দেশীয় রাজ্যগুলির স্বাধীনতা ও সার্বভৌমত্বে হস্তক্ষেপ করে তাদের অভ্যন্তরীণ
বিষয়ে নিজেদের নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করার এক নীতি প্রণয়ন করেন, যা ইতিহাসে অধীনতামূলক মিত্রতা নীতি নামে পরিচিত। হায়দ্রাবাদের নিজাম প্রথম অধীনতামূলক মিত্রতা নীতি প্রয়োগ করেন। এরপর হচ্ছে 4-3 নম্বর দাগে পলাশির লুণ্ঠন কি? ব্রিটিশ কোম্পানি মির্জাফরকে সহায়তা করার বিনিময়ে অবাধে সম্পদ হস্তগত করতে থাকে। পলাশির যুদ্ধের পর সিরাজের কলকাতা আক্রমণের অজুহাতে 1,77,00,000 ক্ষতিপূরণ নেয় কোম্পানি। তার উপর ক্লাইভ সহ কোম্পানির উঁচু পদাধিকারীরা মির্জাফরের থেকে প্রচুর সম্পদ ব্যক্তিগতভাবে পেয়েছিলেন। সব মিলিয়ে পলাশির যুদ্ধের পরে প্রায় 3 কোটি টাকার সম্পদ মির্জাফরের হাত থেকে আদায় করে ব্রিটিশ কোম্পানি। বহু ঐতিহাসিক কোম্পানির তরফে এই অর্থ আত্মসাৎকে পলাশির লুণ্ঠন বলে অভিহিত করেছেন, ঠিক আছে, বহু ঐতিহাসিকরা। এরপর 4 নম্বর দাগে ব্রিটিশ প্রেসিডেন্সি ব্যবস্থা কাকে বলে? ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি ছিল একটি বণিক সংস্থা। ভারতীয় উপমহাদেশে বাণিজ্যের স্বার্থে তারা ভারতের বিভিন্ন অঞ্চলে কতগুলি ঘাঁটি তৈরি করেছিল। এই ঘাঁটিগুলির মধ্যে ছিল মাদ্রাজ, বোম্বাই ও কলকাতা। পরে এই 3টি বাণিজ্য ঘাঁটিকে কেন্দ্র করে যে ব্যবস্থা গড়ে ওঠে তাকে ব্রিটিশ প্রেসিডেন্সি ব্যবস্থা বলা হয়। এরপর 5 নম্বর থেকে যে কোনো 2টি প্রশ্নের উত্তর এখান থেকে লিখতে হবে 8-10টি বাক্যের মধ্যে। প্রশ্নের মান 5 নম্বর করে, 5 × 10 নম্বর। 5-এর 1 নম্বর থেকে পলাশির যুদ্ধের কারণগুলি আলোচনা করে। তো নবাব আলীবর্দী খানের মৃত্যুর পর বাংলার নবনিযুক্ত নবাব সিরাজউদ্দৌলার সঙ্গে ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানির বিরোধের ফলশ্রুতি হল 1797 খ্রিস্টাব্দে 23 জুন পলাশির যুদ্ধ হয়। এই বিরোধের পিছনে নানা কারণ ছিল, অর্থাৎ এই পলাশির যুদ্ধের পিছনে যে কারণগুলি ছিল সেগুলো আমরা লিখছি এক এক করে। 1 নম্বর কারণ হচ্ছে কোম্পানির ষড়যন্ত্র। সিরাজ বিরোধী ঘসেটি বেগম এবং শওকত জংয়ের সঙ্গে কোম্পানি ষড়যন্ত্রে লিপ্ত হলে ক্ষুব্ধ নবাব সিরাজ কোম্পানিকে উচিত শিক্ষা দিতে সচেষ্ট হন। 2 নম্বর হচ্ছে রীতির অবমাননা। নবাব পদে সিরাজের রাজ্যাভিষেক অনুষ্ঠানে ইংরেজ কোম্পানি গড় হাজির ছিল। উপরন্তু চিরাচরিত রীতি মেনে নবাবকে কোনো উপঢৌকনো না পাঠানোয় সিরাজ রুষ্ট হন। 3 নম্বর কারণ অবৈধ দুর্গ নির্মাণ। ইংরেজ ও ফরাসি কোম্পানি বাংলায় দুর্গ নির্মাণ শুরু করলে সিরাজ তা বন্ধের নির্দেশ দেন, কিন্তু ইংরেজ কোম্পানি এই নির্দেশ অগ্রাহ্য করলে সিরাজ ও কোম্পানির সম্পর্কের অবনতি ঘটে। এরপর দেখো 4 নম্বরে দস্তকের অপব্যবহার। কোম্পানির কর্মচারীরা তাদের ব্যক্তিগত বাণিজ্যে অবৈধভাবে দস্তকের অপব্যবহার করতে শুরু করলে সিরাজ ইংরেজদের উপর ক্ষুব্ধ হন। 5 নম্বর কৃষ্ণদাসকে আশ্রয় দান। নবাবী তহবিল তছরূপের অভিযোগে ঢাকার দেওয়ান রাজবল্লভকে সিরাজ মুর্শিদাবাদে তলব করেন। এর ফলে তিনি তার পুত্র কৃষ্ণদাসকে প্রচুর ধনরত্ন সহ কলকাতায় কোম্পানির কুঠিতে পাঠিয়ে দেন। নবাবের বারংবার নির্দেশ সত্ত্বেও কোম্পানি কৃষ্ণদাসকে ফেরত না পাঠানোয় সিরাজ রুষ্ট হন। এরপর হচ্ছে 5 নম্বর আলীনগরের সন্ধি ভঙ্গ। সিরাজ কলকাতা দখল করে এর নাম দেন আলীনগর, কিন্তু অল্প দিনের মধ্যেই রবার্ট ক্লাইভ ও ওয়াটসনের নেতৃত্বে কোম্পানি কলকাতা পুনর্দখল করে নেয়। ফলস্বরূপ কোম্পানি ও সিরাজের মধ্যে আলীনগরের সন্ধি স্বাক্ষরিত হলেও শেষ পর্যন্ত ফরাসিদের আশ্রয় দানের অভিযোগে নবাবকে সন্ধির শর্ত ভঙ্গের জন্য দায়ী করা হয়। এই ঘটনা প্রবাহের পরিণতিতে সিরাজ বিরোধী জগৎ শেঠ, মির্জাফর প্রমুখের সঙ্গে ষড়যন্ত্র করে রবার্ট ক্লাইভ নবাব সিরাজকে সিংহাসনচ্যুত করতে সচেষ্ট হন। এরই ফল হলো পলাশির যুদ্ধ। তো এইগুলো আমরা পলাশির যুদ্ধের যে বিভিন্ন কারণ সেগুলো লিখলাম। নেক্সট দেখো 5-এর 2 নম্বর, কোম্পানির শাসনকালে জমি জরিপের জন্য যে ব্যবস্থাগুলি গ্রহণ করা হয়েছিল তা লেখো। তো কোনো চাষযোগ্য বা বাসযোগ্য জমির দৈর্ঘ্য ও প্রস্থ পরিমাপ করে ক্ষেত্রফল বা আয়তন নির্ণয় করাকে বলা হয় জমি জরিপ। সম্রাট অশোক, সুলতান আলাউদ্দিন খলজি, শেরশাহ, সম্রাট আকবর প্রমুখ জমি জরিপের চিরাচরিত প্রথা অনুসরণ করলেও কোম্পানি আমলে আধুনিক জমি জরিপের প্রথা চালু হয়। 1 নম্বর দিয়ে আমরা লিখছি কোম্পানির জমি জরিপ পদ্ধতি। ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানির শাসনের সঙ্গে জমি জরিপের বিশেষ সম্পর্ক ছিল। জমি জরিপের মাধ্যমে কোম্পানির শাসনাধীন এলাকার আয়তন, জমির পরিমাণের ভিত্তিতে রাজস্ব নির্ধারণ এবং শাসনাধীন এলাকায় মোট চাষযোগ্য জমির পরিমাণ নির্ধারণ করতে চেয়েছিল। 2 জমি জরিপের সূচনা। পলাশির যুদ্ধের পর কোম্পানির গভর্নর রবার্ট ক্লাইভ বাংলার নতুন নবাব মির্জাফরের মাধ্যমে কলকাতা থেকে কুলপি পর্যন্ত প্রাপ্ত 24টি পরগনার জমি জরিপের ব্যবস্থা করেছিলেন। 1760 খ্রিস্টাব্দে এই কাজ শুরু করেন ফ্রাঙ্কল্যান্ড এবং তার মৃত্যুর পর এই কাজ শেষ করেন হক ক্যামেরন। এরপর 1767 খ্রিস্টাব্দে ভারতের জমি জরিপ বিভাগের প্রধান বা সার্ভেয়ার জেনারেল পদে জেমস রিনেলকে নিয়োগ করা হয়।
5-এর 3 নম্বর ইজারাদারি ব্যবস্থা সম্পর্কে লেখো। তো ঔপনিবেশিক আমলে রাজস্ব আদায়ের প্রক্রিয়াকে সহজ সরল করার লক্ষ্যে কোম্পানি ইজারাদারি ব্যবস্থা প্রবর্তন করেন। নাম্বার এ দিয়ে লিখছি ইজারাদারি ব্যবস্থা চালু করার কারণ 1772 খ্রিস্টাব্দে লর্ড ওয়ারেন হেস্টিংস দ্বারা প্রবর্তিত পাঁচশালা বা ইজারাদারি বন্দোবস্ত চালু করার পিছনে কারণগুলি ছিল কি? নাম্বার 1 হচ্ছে নিলামের মাধ্যমে জমি ইজারা দিয়ে সর্বাধিক রাজস্ব আদায় করা। আর 2 নম্বর হচ্ছে বাংলার ভূমি রাজস্ব ব্যবস্থা সম্পূর্ণভাবে কোম্পানির স্বার্থে কাজে লাগানো এবং 3 নম্বর 76 মন্বন্তরের পর রাজস্বের ঘাটতি পূরণ করা। এগুলো হচ্ছে ইজারাদারি ব্যবস্থা সম্পর্কে আমরা এগুলো লিখলাম। এরপর নাম্বার বি দিয়ে লিখছি দেখো ইজারাদারি ব্যবস্থা তুলে দেওয়ার কারণ। শেষ পর্যন্ত নানা কারণে ইজারাদারি ব্যবস্থা তুলে দিতে হয়েছিল এবং এই কারণগুলো হচ্ছে নাম্বার 1 নিলামের মাধ্যমে ইজারাদারি নেওয়া জমিতে রাজস্ব আদায়ের পরিমাণ সম্পর্কে সঠিক ধারণা ইজারাদারদের ছিল না। 2 নম্বর হচ্ছে নিরূপণ করা রাজস্ব ও আদায় করা রাজস্বের মধ্যে তফাৎ এতটা ছিল যে ধার্য রাজস্ব কোম্পানি পেত না। নাম্বার 3 ইজারাদাররা সর্বোচ্চ পরিমাণ রাজস্ব আদায়ের লক্ষ্যে কৃষকদের উপর জোর জুলুম করত, অর্থাৎ ইজারাদারি ব্যবস্থায় কোম্পানির আয় অনিশ্চিত হয়ে পড়েছিল। ঠিক আছে, এইগুলো হচ্ছে আমরা ইজারাদারি ব্যবস্থা সম্পর্কে লিখলাম। নেক্সট 5-এর 4 নম্বর দ্বৈত শাসন ব্যবস্থা সম্বন্ধে আলোচনা করো। তো এখানে তোমাদের দেখো 5 নম্বর দাগে কিন্তু 4টি প্রশ্ন আমরা এখানে রেখেছি, 2টি প্রশ্নের উত্তর তোমাদের পরীক্ষায় লিখতে হবে। তো এখানে আমরা দ্বৈত শাসন ব্যবস্থা সম্পর্কে লিখছি দেখো কোম্পানির দেওয়ানি লাভের ফলে প্রকৃতপক্ষে বাংলায় দুজন শাসক তৈরি হয়। একদিকে রাজনৈতিক আইন শৃঙ্খলা রক্ষা ও নিজামতের দায়িত্ব ছিল বাংলার নবাবের হাতে, অন্যদিকে অর্থনৈতিক কর্তৃত্ব ও রাজস্বের আদায়ের অধিকার পেয়েছিল ব্রিটিশ কোম্পানি। ফলে নবাবের হাতে ছিল অর্থনৈতিক ক্ষমতাহীন রাজনৈতিক দায়িত্ব, ব্রিটিশ কোম্পানি পেয়েছিল দায়িত্বহীন অর্থনৈতিক ক্ষমতা। বাংলার এই শাসন ক্ষমতাকে দ্বৈত শাসন ব্যবস্থা বলা হয়। দ্বৈত শাসন ব্যবস্থার সুবাদে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি নিজেদের বাণিজ্য চালানোর প্রয়োজনে বাংলার রাজস্বই ব্যবসায় লগ্নি করত। 1765 খ্রিস্টাব্দ থেকে 1772 খ্রিস্টাব্দ পর্যন্ত বাংলায় দ্বৈত শাসন চলেছিল। এই সময়ে ব্রিটিশ কোম্পানির একমাত্র লক্ষ্য ছিল যত বেশি সম্ভব রাজস্ব আদায় করা। এর ফলে বাংলায় ভয়ানক দুর্ভিক্ষ দেখা দিয়েছিল, যা 76-এর মন্বন্তর নামে পরিচিত। তো এই ছিল তোমাদের ক্লাস 8-এর ফার্স্ট ইউনিট টেস্ট 2026 ইতিহাস বিষয়ের একটি কোশ্চেন পেপার এবং তার সম্পূর্ণ প্রশ্নোত্তরগুলো অবশ্যই তোমরা ভালোভাবে এখন থেকে মুখস্থ করো এবং প্র্যাকটিস করো। তো এইগুলো তোমাদের প্রথম ইউনিট টেস্টের জন্য কিন্তু খুবই ইম্পর্টেন্ট প্রশ্নোত্তর। আর এটা আমরা 1 নম্বর সেট তোমাদের দিলাম ইতিহাস বিষয়ের ক্লাস 8-এর। এরপর আরও কয়েকটি সেট তোমাদের দেওয়া হবে। প্রতিটা সেটের প্রশ্নোত্তর তোমরা ভালোভাবে প্র্যাকটিস করলে কিন্তু প্রথম ইউনিট টেস্টের পরীক্ষা সব প্রশ্ন তোমরা কিন্তু কমন পাবে। তো প্রতিটা সেট তোমরা কিন্তু ভালোভাবে এখন থেকে প্র্যাকটিস করবে। যদি এই প্রশ্নোত্তরের PDF ফাইলগুলো তোমরা পেতে চাও আমাদের অ্যাপ থেকে ইনস্টল করবে। অ্যাপের লিঙ্ক ডেসক্রিপশন বক্সে রয়েছে। পেড কোর্সের মধ্যে থেকে চাইলে তোমরা এই PDF ফাইলগুলোকে নিতে পারো। আর যদি আমাদের চ্যানেল নতুন হয়ে থাকে চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করে রাখবে এবং বেল আইকনে প্রেস করে অল অপশানটিকে সিলেক্ট করবে পরবর্তী ভিডিওগুলোকে পাওয়ার জন্য। ভিডিওটিতে লাইক করবে, ভিডিওটি তোমার বন্ধু বান্ধবীর সঙ্গে শেয়ার করবে, কমেন্ট বক্সে নিজেদের মতামত অবশ্যই লিখবে। তো আজকের এই ভিডিওটি আমরা এখানে শেষ করছি। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।